নমস্কার। দেখুন, নিজে থেকে কোনো অর্থনৈতিক সিদ্ধান্ত নিতে হলে সবার প্রথমে যে বিষয়টি জানা দরকার সেটা হলো ইনভেস্টমেন্ট সংক্রান্ত সমস্ত প্রকারের হিসাব নিকাশ। আর এই হিসাব নিকাশ করার জন্য আপনাকে জানতে হবে গণিতের কিছু সাধারণ ফর্মুলা এবং নিয়মকানুন। এটা এতটা বেশি গুরুত্বপূর্ণ এই কারণে যে যদি আপনি পুরো বিষয়টা একবার ভালো করে বুঝে নেন তাহলে ভবিষ্যতে আর কখনো অন্যের উপর নির্ভর হতে হবে না এবং আপনি সর্বদাই নিজে থেকে যাচাই করে দেখে নিতে পারবেন, ফলে কখনো ঠকে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এর আগের ভিডিওটিতে একটি উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করেছিলাম যে সময় কিভাবে রিটার্নের উপর প্রভাব ফেলায়। আগের ভিডিও অনুসারে এই ভিডিওতে আমরা টাইম ভ্যালু মানি এর বিষয়ে আলোচনা করব বলেছিলাম, কিন্তু তার আগে অঙ্কের কিছু সাধারণ ফর্মুলা নিয়ে আলোচনা করব, তাহলে টাইম ভ্যালু মানি বুঝতে সহজ হবে। এই আলোচনাটি দুটি ভাগে করব। আজকে ফর্মুলাগুলো দেখব, তারপর দ্বিতীয় ভাগেতে টাইম ভ্যালু মানি নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। শুরু করব সিম্পল ইন্টারেস্ট অর্থাৎ সরল সুদ দিয়ে। এখন একটি কাল্পনিক লেনদেনের উদাহরণ আপনার সামনে রাখছি। ধরুন আপনার এক বন্ধু আপনাকে কিছু পরিমাণ টাকা সাহায্য চেয়েছে, আর বন্ধু হিসাবে আপনার না বলার কোনো মানে হয় না। আপনি রাজি হয়ে যান টাকা দেওয়ার জন্য, কিন্তু আপনি চান যে বন্ধু যেন সুদ সমেত টাকা ফেরত দেয়। আমি জানি সাধারণত বন্ধুকে টাকা ধার দিলে আমরা সুদ চাই না, কিন্তু ধরুন আপনি বন্ধুকে সাহায্যও করতে চান আর আপনার নিজের টাকার মূল্যটাও বজায় রাখতে চান। এ কথা বন্ধুকে বলতে আপনার বন্ধুও রাজি হয়ে যায় সুদ সমেত টাকা ফেরত দেওয়ার জন্য। ঠিক হয়, আপনি 1,00,000 টাকা ধার দেবেন 5 বছরের জন্য, যেখানে বাৎসরিক সুদের হার 10%। তাহলে 5 বছর পর আপনি সুদ সমেত টোটাল কত টাকা ফেরত পাবেন? মনে রাখবেন, সুদ কেবলমাত্র আসল টাকার উপর পাবেন, যেহেতু এখানে সরল সুদের কথা বলছি। তাহলে প্রথম বছরের সুদ হবে, প্রথম বছরের আসল টাকা 1,00,000 টাকা এবং সুদের হার 10%। তাহলে টোটাল সুদ হবে 10,000 টাকা। ঠিক একই রকমভাবে দ্বিতীয় বছরের ক্ষেত্রেও আসল টাকা 1,00,000 টাকা এবং সুদের হার 10%। এক্ষেত্রেও টোটাল সুদ হবে 10,000 টাকা। এইভাবে তৃতীয়, চতুর্থ, পঞ্চম বছরে 10% হারে সুদ পাওয়া যাবে 10,000 টাকা করে। তাহলে 5 বছরে টোটাল সুদ হবে 50,000 টাকা। এই হিসাবটি একবারে করার জন্য যে সূত্রটি ব্যবহার করা হয় সেটা হলো টোটাল ইন্টারেস্ট অর্থাৎ টোটাল প্রাপ্য সুদ সমান প্রিন্সিপাল অর্থাৎ আসল টাকা গুণিতক টাইম অর্থাৎ সময়কাল এবং রেট অর্থাৎ সুদের হার অর্থাৎ 50,000 টাকা। সিম্পল ইন্টারেস্টের হিসাব খুবই সরল ব্যাপার। চলুন আরেকটি উদাহরণ দিয়ে দেখি। ধরুন আপনি ব্যাংকে 1,00,000 টাকার ফিক্সড ডিপোজিট করলেন। ব্যাংক বলল প্রতি বছর 10% হারে আপনাকে সিম্পল ইন্টারেস্ট দেওয়া হবে এবং যার সময়কাল থাকবে 5 বছর। তাহলে এক্ষেত্রেও আপনি 5 বছর পর ঠিক 50,000 টাকা সুদ হিসাবে পাবেন। হিসাব পুরোপুরি একই। সুদ সমান আসল টাকা গুণিতক সময় গুণিতক সুদের হার। অতএব 5 বছর পর আপনি 1,50,000 টাকা ফেরত পাবেন আসল টাকা সমেত সুদ। আসলে কিন্তু ব্যাংক সিম্পল ইন্টারেস্ট দেয় না, তারা কম্পাউন্ড ইন্টারেস্ট অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ দেয়। সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে আমরা কেবলমাত্র আসল টাকার উপর সুদ পাই, কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট তথা চক্রবৃদ্ধি সুদ একটু ভিন্নভাবে কাজ করে। এক্ষেত্রে আসল টাকার সঙ্গে সঙ্গে আপনার প্রতি বছর যে সুদটি জমা হবে তার উপরেও আবার সুদ পাবেন এবং এই প্রক্রিয়াটি চলতে থাকবে আপনি যতদিন ধরে ইনভেস্টেড থাকবেন। তাহলে এখন যদি বলি যে আপনার বন্ধু আপনাকে কম্পাউন্ড ইন্টারেস্ট তথা চক্রবৃদ্ধি সুদ দেওয়ার জন্যও রাজি আছে, তাহলে 5 বছর পর আপনি টোটাল কত টাকা ফেরত পাবেন আপনার বন্ধুর কাছ থেকে? প্রথম বছরে আসল টাকা 1,00,000 টাকা, বছর শেষে 1,00,000 টাকার উপর 10% হিসাবে টোটাল সুদ হবে 10,000 টাকা। এবার যা পরিবর্তন হবে দ্বিতীয় বছর থেকে। দ্বিতীয় বছরে কিন্তু আর কেবল 1,00,000 টাকার উপর ইন্টারেস্ট হিসাব করা হবে না। এরপর থেকে আপনার আসল টাকার সঙ্গে বর্তমান বছর পর্যন্ত যত টাকা সুদ হিসাবে জমা হবে সবার উপর 10% হারে হিসাব করা হবে। তাহলে তৃতীয় বছরের ক্ষেত্রে যদি দেখা যায় আপনার আসল টাকা 1,00,000 টাকা তো আছে, তার সঙ্গে প্রথম বছর থেকে আসা 10,000 টাকাও যোগ হয়ে যাবে এবং দ্বিতীয় বছরে 1,10,000 টাকার উপর 10% হিসাবে সুদ হিসাব করা হবে। দ্বিতীয় বছরের শেষে টোটাল সুদ পাবেন 11,000 টাকা। এই রকমভাবে তৃতীয় বছরের ক্ষেত্রেও এই 11,000 টাকা
1,10,000 টাকার সঙ্গে যুক্ত হবে এবং তৃতীয় বছরে 1,21,000 টাকার উপর 10% হারে সুদ হিসাব করা হবে। তৃতীয় বছরের শেষে টোটাল সুদ পাবেন 12,100 টাকা। এইভাবে ইন্টারেস্ট হিসাব হতে থাকবে 5 বছর পর্যন্ত এবং 5 বছরের শেষে আসল সমেত সুদ সহ টোটাল 1,61,051 টাকা আপনি আপনার বন্ধুর কাছ থেকে ফেরত পাবেন। এখানে কম বছরের ক্ষেত্রে হিসাব করছি বলে ধাপে ধাপে করে দেখানো সম্ভব হয়েছে, কিন্তু বেশি বছরের ক্ষেত্রে এভাবে হিসাব করা সম্ভব নয়। সেক্ষেত্রে আমরা একটি সাধারণ সূত্র ব্যবহার করব, যেটাতে যে কোনো সময়কালের জন্য একবারে উত্তর চলে আসবে। সাধারণ ফর্মুলাটি হলো আসল এবং সুদ সমেত মোট প্রাপ্য টাকা হলো আসল টাকা গুণিতক 1 প্লাস ইন্টারেস্টের পাওয়ার n, যেখানে n হলো সময় বা বছর। তাহলে 5 বছরের জন্য হিসাবটি হবে এই রকম, অর্থাৎ 1,61,051 টাকা। দেখুন ইন্টারেস্টের কতটা পার্থক্য এসেছে। সরল সুদে 50,000 টাকা আর চক্রবৃদ্ধি সুদে 61,000 টাকা। আশা করি আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কম্পাউন্ড ইন্টারেস্ট তথা চক্রবৃদ্ধি সুদ কিভাবে কাজ করে। এখানে একটি কথা বলে রাখা দরকার যে কম্পাউন্ড ইন্টারেস্ট এবং কম্পাউন্ড রিটার্নের যে মূল ধারণা সেটা কিন্তু একই। পার্থক্য শুধু এটাই যে আপনি যদি কারোর পাশে টাকা ধার নেন তাহলে ইন্টারেস্ট আপনাকে দিতে হয়, আর অপরদিকে আপনি যদি কোথাও টাকা ইনভেস্টমেন্ট করেন তাহলে আপনি রিটার্ন পান। এর বেশি কোনো পার্থক্য নেই। আপনি একটা বিষয় নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে প্রথম বছরে সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে হোক বা কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে হিসাবটা কিন্তু একই। এটা এই কারণে সম্ভব, কম্পাউন্ড ইন্টারেস্ট তখনই কাজ করে যখন ইনভেস্টমেন্ট 1 বছরের বেশি সময়ের জন্য করা হয়। তাই 1 বছরের কম সময়ে রিটার্ন হিসাব করার জন্য অ্যাবসোলিউট পদ্ধতি ব্যবহার করা হয়, আর 1 বছরের বেশি সময়ের রিটার্ন হিসাব করার জন্য CAGR অর্থাৎ কম্পাউন্ডেড অ্যানুয়াল গ্রোথ রেট পদ্ধতি ব্যবহার করা হয়। উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করলে বিষয়টি আরও পরিষ্কার হবে। আপনি যদি 1 জানুয়ারি 2025-এতে বছরে 10% হারে 1 লাখ টাকা ইনভেস্টমেন্ট করেন তাহলে ঠিক 1 বছর পর আপনি 1,10,000 টাকা ফেরত পাবেন। অন্যভাবে বললে আপনার টাকা 1 বছরে 10% বৃদ্ধি পেয়েছে। হিসাবটা কিন্তু খুব সহজ এবং সরাসরি, কারণ ইনভেস্টমেন্টের সময়কাল 1 বছর বা তার থেকে কম, আর এটাই হলো অ্যাবসোলিউট রিটার্ন। কিন্তু এই একই ইনভেস্টমেন্ট যদি 1 বছর না হয়ে 3 বছর হতো এবং 10% সিম্পল ইন্টারেস্ট না হয়ে 10% কম্পাউন্ডেড ইন্টারেস্ট হতো, তাহলে 3 বছরে টোটাল কত টাকা রিটার্ন পাওয়া যাবে? আমরা সরাসরি এই ফর্মুলাটি ব্যবহার করব। তাহলে 3 বছর পর টোটাল রিটার্ন অ্যামাউন্ট পাবো 1,33,100 টাকা। এখন যদি আপনাকে প্রশ্ন করা হয় যে 1 লক্ষ টাকা ইনভেস্ট করে 3 বছরে 1,33,100 টাকা পাওয়া গেল, তাহলে ইনভেস্টমেন্টের বৃদ্ধির হার কত? এই প্রশ্নের উত্তরের জন্য আমাদেরকে এই ফর্মুলাটিকে কেবল একটুখানি সাজিয়ে নিতে হবে। এই আলোচনার মাধ্যমে দেখলাম যে 1 বছরের বেশি সময়ের জন্য যদি নির্দিষ্ট পরিমাণ টাকা ইনভেস্ট করা হয় তাহলে সিম্পল ইন্টারেস্টের তুলনায় কম্পাউন্ড ইন্টারেস্টেতে বেশি রিটার্ন পাওয়া যায়। কারণ কম্পাউন্ডিং রিটার্নের ক্ষেত্রে পূর্বের বছরের লাভের টাকা পরের বছরের জন্য আবার পুনরায় ইনভেস্ট করা হয়, আর তখনই কম্পাউন্ডিং ইফেক্ট কাজ করে। চলুন কম্পাউন্ডিং ইফেক্টকে একটি ছোট্ট উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। মনে করুন আপনি 100 টাকা ইনভেস্টমেন্ট করলেন 20% ইন্টারেস্টেতে। এখন 1 বছর পর 100 টাকা বেড়ে হয়ে যাবে 120 টাকা। 1 বছরের শেষে আপনার কাছে দুটি বিকল্প আছে। চাইলে আপনি লাভের 20 টাকা পুনরায় ইনভেস্ট করতে পারেন ওই 100 টাকার সঙ্গে, বা ওই 20 টাকা তুলে নিতে পারেন ইনভেস্টমেন্ট না করে। যদি আপনি পুনরায় ইনভেস্টমেন্ট করেন তাহলে দ্বিতীয় বছরের শেষে 120 টাকা বেড়ে হয়ে যাবে 144 টাকা। তৃতীয় বছরের শেষে 144 টাকা বেড়ে হয়ে যাবে 173 টাকা, এবং এভাবে চলতে থাকবে। কিন্তু যদি আপনি টাকা তুলে নেন তাহলে তৃতীয় বছরের শেষে 100 টাকা বেড়ে হবে কেবলমাত্র 160 টাকা। তাহলে পুনরায় ইনভেস্টমেন্ট করায় আপনি 13 টাকা অর্থাৎ 21.7% টাকা অতিরিক্ত পেয়েছেন 60 টাকার উপর, আর এটাকেই বলা হয় কম্পাউন্ডিং ইফেক্ট। এই পর্ব থেকে যে মূল বিষয়গুলো মনে রাখা দরকার সেগুলো একবার সংক্ষেপে বলে দিচ্ছি। সিম্পল ইন্টারেস্ট তথা সরল সুদ কেবলমাত্র আসল টাকার উপর দেওয়া হয়। কম্পাউন্ড ইন্টারেস্ট তথা চক্রবৃদ্ধি সুদ আসল সমেত সুদের উপরও দেওয়া হয়। ইনভেস্টমেন্টের সময়কাল 1 বছর বা তার থেকে কম হলে অ্যাবসোলিউট রিটার্ন হিসাব করা হয়,
আর 1 বছরের চেয়ে বেশি হলে CAGR তথা কম্পাউন্ডেড অ্যানুয়াল গ্রোথ রেট হিসাব করা হয়। কম্পাউন্ডিং তখনই কাজ করে যখনই ইনভেস্টমেন্ট দীর্ঘ সময়ের জন্য করা হয়। নমস্কার।